গল্প প্রেম কেমনে হয়? লেখায় নুসরাত জাহান লাবণী। আপনি কি হারিয়ে গেছেন? শহরের একটি নিরিবিলি রাস্তায় বসে আপন মনে কাঁদছিলাম। হঠাৎ পুরুষ কণ্ঠে উক্ত কথাটি শুনে মাথা তুলে চাইলাম। লম্বা মতো একটা ছেলে। ছেলে বললে ভুল হবে, সুপুরুষ। তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আপনি কি সত্যিই হারিয়ে গেছেন? মাথা নাড়িয়ে বুঝালাম তার ভাবনা সঠিক নয়। সে আবার বলল, তবে কি ব্রেকআপ হয়েছে তাই কাঁদছেন? আবারও মাথা নেড়ে না বুঝালাম, আপনি কি কথা বলতে পারেন না? মানে? ও, এই তো কথা বলতে পারেন। এতক্ষণ মাথা নাড়ছিলেন বলে ভাবলাম হয়তো কথা বলতে জানেন না। আচ্ছা, আপনি কাঁদছিলেন কেন তা তো জানা হলো না? আমি অপরিচিত কাউকে কিছু বলি না। ও ওকে, তাহলে পরিচিত হওয়া যাক। হাসি মুখে, আমার নির্ঝর সায়ন্ত। সকলে সায়ন্ত বলেই। আপনি তো দেখছি ভীষণ চোর। কি হো, কি বলছেন এসব? ঠিকই তো বলছি। আমার সুন্দর নামটা কেমন চুরি করে বসে আছেন? মানে? মানে, আমার নাম আফসানা নির্ঝর অবনীশা। আমার নির্ঝর নাম চুরি করেছেন না আপনি তাই বললাম আপনি চোর। ও, আপনি তো নামের গোডাউন রেখে দিয়েছেন, তাই একটা চুরি হয়ে গেল। এতে কোনো অন্যায় হবে না। মজার স্বরে, আসলে দাদু, দাদিনের মা নামগুলো পছন্দ করেছিল। বাবার তিনটাই পছন্দ হলো তাই তিনটাই রেখে দিয়েছে। ও, নাম রহস্য উদ্ধার হলো। এবার বল কাঁদছিলি কেন? সরি তুমি বলে ফেললাম। ডোন্ট মাইন্ড, বয়সে ছোটই হবে সো তুমি বললে প্রবলেম নাই। নো প্রবলেম। কাদার কারণ? আসলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। পা ব্যথা করছে তাই, লজ্জা পেয়ে। পা দেখে বলল, পা তো ফুলে গেছে, মুচকে গেছে হয়তো। কিছু ভেবে, একটু হেঁটে যেতে পারবে? অনেকটা হেঁটেই এসেছি আর হাঁটতে পারছিলাম না বলেই তো। আর একটু কাঁদুন। বলেই সে কোথায় যেন চলে গেল। ভীষণ খারাপ লাগলো মানুষটা আমার সমস্যার কথা শুনেও আমাকে কাঁদাতে বলে রেখে চলে গেল। মানুষটা তো ভীষণ খারাপ। মনে মনে থেকে গালাগাল করে আবারও কান্না চলে আসবে সেই সময় দেখি, লোকটা হাতে কিছু নিয়ে রিক্সা করে এদিকে আসে। না, লোকটা মন্দ নয়, ভালো মানুষ, মনে মনে। আমার সামনে রিক্সা থেমে গেল। আমার কাছে এসে পায়ে একটা স্পিকারে দিল। তারপর আমায় রিক্সায় উঠতে সাহায্য করলো। মামাকে ঠিকানা বলে দেবেন। আর ভাড়া কিন্তু আমি দেইনি। যদিও টিপিক্যালি আমার দেওয়ার কথা, বাট আমি আর খালি হাতে বেরিয়েছি। ইতস্তত হয়ে, কোন ব্যাপার না, দিয়ে দেব আমি। তারপর বিদায় নিয়ে চলে আসলাম। উনিও উল্টো দিকে হাঁটা দিলেন। রিক্সায় বাড়ির সামনে বসে আছি 5 মিনিট ধরে। কিন্তু আমাকে যে ভিতরে নেবে সেই খেয়াল কারো নেই। কেউ আছে কিভাবে হলো সেই প্রশ্ন নিয়ে, আর কেউ আছে বকা দেওয়া নিয়ে। তখন গেটে এসে বাড়ির সামনে ছোট বোনকে দেখে ওকে বললাম ভাইয়াকে ডেকে আনো আমাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ জিগাইতে পা দেখালাম। অমনি ফাটাকেষ্ট মাইক ছেড়ে সকলকে ডেকে আনলো। সকলের থেকে বাঁচাতে ভাইয়াকে ইশারা করলাম। ভাইয়া ইশারা বুঝে সকলকে বুঝিয়ে আমাকে ঘরে পৌঁছে দিল। একটু খুশি খুশি লাগছে পায়ের কারণে কিছুদিন আরাম করা হবে। বাড়িতে প্রবেশ করে সোফায় শরীর এলিয়ে দিলাম। ফার্স্ট টাইম এত হেঁটেছি, ভীষণ ক্লান্ত লাগছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন তোমার? কোন বৌমার সাথে ছিলে বুঝি? মা, এমন কোন ব্যাপার না, আজ হেঁটে আসতে হয়েছে। কেন, তোমার বাইকের কি হয়েছে? অফিস থেকে কিছু দূর এসে খারাপ হয়ে গেল, তাই রেখে এসেছি। রিক্সা অটো করেও আসতে পারতে। এত দূর হেঁটে আসার কোন মানে হয়? অ্যাকচুয়ালি ওয়ালেট নিয়ে যায়নি আজ। রাস্তায় রিক্সা ছিল না। তোমার বাবাকে বললেই তো গাড়ি পাঠিয়ে দিত। মা, তুমি কি সব ভুলে গেছো? তুমি চুপ করো। এত দূরের রাস্তায় এভাবে হেঁটে আসে কেউ? মুখটা কেমন শুকিয়ে গেছে। তাড়াতাড়ি গোসল সেরে আসো, খাবার দিচ্ছি আমি। মা, বিকেল বেলায় কিছু খাবো না। শরীরে ময়লা জমেছে, গোসলটা সেরে নাও। আমি নুডলস বানাচ্ছি। সন্ধ্যায় শুয়ে শুয়ে নিউজফিড স্ক্রল করছিলাম। সেই সময় ভাইয়া আসলো। পায়ের ইঙ্গিত করে বলল, ঘটনা বল। সম্পূর্ণ একদম বাড়ি পৌঁছানো পর্যন্ত। কুইক। দুপুরে কলেজ শেষে তোমার ওসি বেবি আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেছিল। কেনাকাটা করতে করতে 4টা বাজিয়ে ফেলছে।
ওখানে ওর এক বোনের সাথে ওর দেখা হলো, ও তার সাথে চলে গেল। আমাকে বলেছিল যেতে দেরি হবে বিধায় যায়নি। তো ওখান থেকে শর্টকাটে আসার জন্য আলি সুইসের ওই রাস্তা দিয়ে আসছিলাম। রিক্সা পাইনি তাই হেঁটেই আসছিলাম। জানতাম না ওখানে রাস্তার কাজ চলছে। হুট করে এই বড় তো বড় জায়গা খেয়াল না করে পড়ে গেলাম আর পাগিয়ে লাগলো ইটে। তাও ওভাবেই আসছিলাম, কিন্তু কিছু দূর আসার পর পায়ের ব্যথায় আর হাঁটতে পারছিলাম না। তাই রাস্তার কিনারে বসে কাঁদছিলাম। পরের ঘটনা খুলে বললাম। মম, ছেলেটা দেখতে কেমন? সুন্দর, সুদর্শন। পছন্দ হয়েছে নাকি? ভাইয়া, আমি তোমার ছোট বোন, ভুলে যেও না। ছোট বোনকে কি জিগাও এগুলা? বান্ধবীর সাথে বড় ভাইয়ের প্রেম করিয়ে দেওয়া ভদ্র ছোট বোনটি আমার এত ভদ্র কবে হলে? তাহাকে এক নজর দেখার পর ভদ্রতা আমার জড়িয়ে ধরেছে। হা হা হা, মজার ছলে। মম, তাই তো দেখছি। আমার দুষ্টু ছোট বোনটি কি সেই যত্নশীল সুদর্শন পুরুষের প্রেমে পড়ে গেছে? মজা করে। প্রেম, প্রেমে পড়তে হয় বুঝি? কিন্তু আমি তো রাস্তায় পড়ছিলাম। ধুরর, প্রেম হয়ে যায়। প্রেম কেমনে হয়? অবাক হয়ে, প্রেম কেমনে হয়? আচ্ছা ভাইয়া, তোমার আর রূপসীর প্রেম কেমনে হয়েছিল গো? বড় ভাইরে এইগুলা জিগায় কেউ বেদ্য? তুমি যে ছোট বোনরে জিগাইলা তার বলা। এ মনে ছিল না রে, বাবা বাজারে যাইতে বলছিল। তুই থাকা আমি গেলাম বলেই পালিয়ে গেল। আচ্ছা, এক দেখায় কি প্রেম হয়? যদি এক দেখায় প্রেম হয় তাহলে পাড়ার রহিম এতবার প্রপোজ করার পর ওকে তো ভালো লাগলো না কেন? আচ্ছা, আমি প্রেম নিয়ে এত ভাবছি কেন? আমি কি কারো প্রেমে পড়তে চাইছি? সেই সুদর্শন ছেলের? ধুর, কি ভাবছি এসব? এখন কিছু ভাববো না আর। যাই হোক, নামটা কিন্তু তার মতোই সুন্দর, নির্ঝর সায়ন্ত। সায়ান আহমেদ সন্ধ্যায় বাড়িতে এসে স্ত্রী আকলিমা বেগমকে বললেন, তোমার ছেলে কোথায়? ডাকো তো তাকে। ঘরেই আছে। কেন? কিছু হয়েছে কি? আহা, তাকে যখন বলবো তখন তো শুনবেই। যাও, ডেকে নিয়ে আসো। ছেলের ঘরে এসে। সায়ন্ত, বাবা কি করছে? এমনি বসে আছি মা। কিছু বলবে? তোমার বাবা ডাকছে তোমাকে। ভীষণ সিরিয়াস লাগছিল। নিচে আসো। আসছি আমি। কি হয়েছে বাবা, ডেকেছো? বসো বসো। কিছু না হলে কি এমনি তোমায় এভাবে ডাকি? বলবে তো কি হয়েছে? শুনলাম আজ কাল মেয়েদের রিকশায় তুলে দিচ্ছ। এসব খবর তোমাকে কে দেয় বলতো? মেয়েদের নয় বাবা, আজ শুধু একটা মেয়েকেই তুলে দিয়েছি। সে কি আমাদের বৌমা হবে? মা, এমন কোন ব্যাপার না। সে বিপদে পড়েছিল, আমি শুধু তাকে সাহায্য করেছি। ব্যাস, শুধুই সাহায্য? হ্যাঁ বাবা। আজ রাস্তায় বাইক খারাপ হওয়ায় হেঁটে আসছিলাম। দেখলাম রাস্তার কিনারে বসে একটা মেয়ে কান্না করছে। ভাবলাম হয়তো রাস্তা ভুলে গেছে। পরে কারণ জিগাইতে বলল পায়ে ব্যথা পেয়েছে। তো স্প্রে করে রিকশায় উঠায় দিলাম। এতটুকুই। মেয়েটা কি ভীষণ সুন্দর দেখতে? আ কেন বলতো? মেয়েটা ভীষণ লাকি। আমার ছেলের থেকে সাহায্য পেয়েছে সে। বাবা, মম। আচ্ছা, আর কখনো দেখা হলে আমাকে জানাবি। জেনে কি করবে? জানাতে বলেছি, জানাবি। কি করব সেটা আমার ব্যাপার। হুম। অফিসে তো কিছু কাজ বাকি আছে, চলো কমপ্লিট করে নিই। আয়া আয়া। উর্শির বাচ্চা পায় মারলি কেন? এত বেলাতে এভাবে শুয়ে আছিস জন্য মারলাম। তাই বলে এভাবে চেঁচাবি? চেঁচাবো না তো কি করবো? মারার আগে দেখবি না তুই মারবি। দেখ পায়ের কি অবস্থা, আর তুই ওখানেই মারলি। আহারে সরি, আমি খেয়াল করিনি। হুম। আমি তো কলেজ যাওয়ার জন্য তোকে ডাকতে আসলাম। এই অবস্থায় তো তুই যেতে পারবি না। আমিও তাহলে আর না যাই? যাবে না কেন? যেতেই হবে। মানে তুমি না গেলে ওকে নোটস এনে দেবে কে? তাই তোমাকে তো যেতেই হবে, তাই না? উপসি দেখি লেজুক আসছে। হ্যাঁ, ও না গেলে তো আজ ক্লাসে হবে না। তাই ওকে তো যেতেই হবে। ও যাবে তো যাবে, অবশ্যই যাবে। আমি রেডি হয়ে আসছি। মুচকি হেসে চলে গেল। তোর আর ভাইয়ের প্রেম দেখলে মাঝে মাঝে মনে হয় আমি প্রেমের দুনিয়া দেখছি, যেখানে শুধু তোরা ছাড়া কেউ নাই।
লাজুক হাসি দিয়ে হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে, আচ্ছা তোর পায়ের এই অবস্থা হলো কি করে? বস বলছি। এই নাম চোর। এই নির্ঝর, ওই তুই তোর নাম নিয়ে ওই ছেলেকে ডাকছিস কেন? উফসি, আরে সেদিন বললাম না ওনার নামও নির্ঝর। জ্যামে আটকে আছি। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। আশেপাশে খুঁজতেই দেখলাম রাস্তার কিনারে একটা মেয়ে হাত নাড়ছে। আর এটা তো সেই কাঁদুনে মেয়েটা। এক পরিচিত ছোট ভাইকে সিগন্যাল এলে বাইক সাইড করতে বলে চলে এলাম। কখন থেকে ডাকছি আপনাকে, আপনি শুনছেনই না। এত গাড়ির শব্দে শুনতে পাইনি। সুস্থ হয়ে গেছেন দেখছি। কতদিনের অসুস্থ থাকি, 10 দিন তো হয়ে গেল। ডেকে তো আনলাম, এখন কি কথা বলবো তার সাথে? কথাই তো খুঁজে পাচ্ছি না। ইনিও কেমন চুপ হয়ে আছে। আরে বাবা, সুন্দরী একটা মেয়ে ডেকে আনলো, কথা তো বলতে হয় নাকি? হম। আ আপনি কোথাও যাচ্ছিলেন বোধ হয়। অযথা আপনাকে ডেকে ডিস্টার্ব করলাম। না তেমন কোন ব্যাপার না। আসলে সেদিন আমাকে হেল্প করলেন। আজ আপনাকে দেখে ভাবলাম একটু কথা বলাই যায়। যেমন পরিচয় হওয়া। ও আমার বান্ধবী প্লাস হবু ভাবি উর্ষি। হ্যালো ভাইয়া। আমি সায়ন্ত। আপনি কি করেন? পড়াশোনা নাকি জব? জব করি। ইন ইস কোম্পানিতে। ওর ভালোই। এই বেটা তো শুধু প্রশ্ন করছে। আমরা রংপুর বেগম কুকিয়া কলেজে পড়ছি। অনার্স ফার্স্ট ইয়ার, বাংলা বিষয়ে। বেনারসি ঘরের পাশে 2 নম্বর গলির 7 নম্বর বাড়িতে আমার বাবার। ওখানেই আমি থাকি। আমরা 2 ভাই বোন। আয়ন ভাইয়ে বড়। অনার্স লাস্ট ইয়ার পড়ছে, সাথে এমএসবিতে টিচার হিসেবে আছে। আমার বাবা আশফার হোসেন, এনজিওতে জব করে। মা নাজিফা বেগম, হাউসওয়াইফ। ভাইয়ের এক্সাম কমপ্লিট হলেই ওদের বিয়ে। ভাইয়ের বিয়েতে আপনাকে ইনভাইট করব, আসবেন কিন্তু। আমাকে এক নাগারে এত কথা বলতে দেখে সে অবাক নজরে তাকিয়ে আছে। তার তাকানোর ধরনে একটু লজ্জায় পেলাম। আসলে আপনি তো কিছুই জানতে চাচ্ছিলেন না, তাই নিজেই বললাম আর কি। আপনাকে আর কষ্ট করে কিছু জিজ্ঞাতে হবে না। হে হে হে। আপনার বিষয়ে বলুন তো দেখি, আপনার প্রেমে পড়া যায় কিনা। মজার ছলে। আমার বিষয়ে বলার মতো তেমন কিছু নেই। বাবা মায়ের একমাত্র ছেলে আমি। বাবা নায়ের সায়ন, মা শায়লা বেগম। বাসা আলী সুইটসের পর যে গলি আছে তার দ্বিতীয় বাড়ি আমাদের, মানে আমার বাবার। এই 1 মিনিট। আপনার বাবার নাম নায়ের সায়ন। এন এস কোম্পানির মালিকের নামও নায়ের সায়ন। এরা দুজন কি আপনার বাবা? মানে এরা দুজন কি একজন যিনি আপনার বাবা? হ্যাঁ। তাহলে বললেন কেন আপনি ওখানে জব করেন? বললেই তো হতো ওটা আপনার কোম্পানি। কোম্পানিটা এখনো আমার বাবার। ওখানকার বসও তিনি, তাহলে আমি কেন বলবো ওটা আমার কোম্পানি? আর আমি ওখানে একজন সাধারণ কর্মচারী হিসেবে আছি। ও ইন্টারেস্টিং। আচ্ছা ভাই, হ্যাঁ আমাদের কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। অন্যদিন কথা হবে। বাই। একটু বেশি বকে। সেদিন দেখে শান্তশিষ্ট মনে হয়েছিল। এ তো দেখি উনচণ্ডী। ভাই দাঁড়িয়ে আছেন কেন? যাবেন না? বাইক ধরানো ছোট ভাইয়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলাম। ও শীত। ঘড়ি দেখে, ও শীত। প্রচুর দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যেতে হবে। অফিসে নিজের কেবিনে বসতে পিয়ন এসে বলল, সায়ন ভাই, আপনি এসে বসলেন কেন? স্যার কিন্তু ভীষণ রেগে আছে। খুব বেশি রেগে গেছে কি? মিটিং ক্যান্সেল হয়েছে? না, অনেক কষ্টে স্যার ওনাদের নাস্তার আড্ডায় বসিয়েছে। ওনারা মিটিংয়ে দেরি করবে না বলে ঝামেলা করছিল, তারপর স্যার কৌশলে একজনকে হাতে নিয়ে পুরো ব্যাপারটা ঘুরিয়েছে। ওনাদের নাস্তা করা শেষ দেখলাম। তুমি এখনই গিয়ে হাজিরা না দিলে ব্যাপারটা আর হাতে থাকবে না। লাভ ইউ রে, এত খবর দিলি। থাক আমি যাই। এই মেয়েটা আর একটু হলে আমার 12টা বাজিয়ে দিত। ওর সাথে কথা বলতে এত দেরি হলো। হঠাৎ দেখা ভেজা বেড়াল জন্ম নিয়ে চঞ্চলতা দেখালে যেমন হয় তেমন তা হয়ে গেছিলাম ওর সাথে। এই চঞ্চল আমিটা কেমন কথাই বলতে পারছিলাম না। হা হা হো। ওর কথা ভাবতে ভাবতে মিটিং রুমে চলে এসেছি।
বাবার শিকারী চাহনি বুঝিয়ে দিচ্ছে মিটিং শেষে বাবা আমার ক্লাস নেবে। তুই ওই সায়ন্তর সামনে অমন হটবিয়ে কথা বলেছিলি কেন? বাড়িতে ফিরে গোসল শেষে ছাদে এসে দাঁড়াতে ভাইয়ের প্রশ্ন, কেমন পারে? এই ঢং করবি না বল, আমি সব জানি। স্বাভাবিকভাবেই কথা বলেছি। ও স্বাভাবিক বুঝি, তাহলে কি আমি ভুল খবর পেলাম? নিজে যেচে পরিচয় বলা তো তোর ক্যারেক্টারের সাথে যায় না। এত জাসুসি করাও তোমার সাথে যায় না। এটা উর্শির কাজ। তুমি কি এখন থেকেই ওর চরিত্র নিজের মাঝে ধারণ করছো, নাকি তিনি তোমাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে কি কি বলতে হবে? আসলে বুঝছি আমি। তোমার না হওয়ার শয়তান বউটারে বলে দিও যে ফাও ধারণা মনে পুষেছে তেমন কোন ব্যাপারে না। ব্যাপারটা তাহলে কেমন? আসলে উনি সামনে দাঁড়াতেই তোমার সেদিনের কথাগুলো মনে পড়ছিল। ওনার সামনে আমার ইতস্তত হওয়া আর লজ্জায় লুকোতে গিয়ে এমন হড়বড় করে বলে দিয়েছি। আর উনি আমাকে কিছু জিজ্ঞাসা করছিলেন না, শুধু প্রশ্ন করছিল, তাই একটু রাগ উঠেছিল। আর জানোই তো রাগ উঠলে কথা বলতে হড়বিয়ে যায়। সো এখানে আমার কোন দোষ নাই, সব দোষ তোমার। তুমি কেন সেদিন ওই কথাগুলো বললে? এখন যত দোষ এই আমি কোষ। মিস্টার অফিসের কর্মচারী, আপনার জন্য আজ আমাকে সাফার করতে হল, একটুর জন্য বেঁচে গেলেন। আমাকে ঝামেলায় ফেলার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো? কিছু একটা ভেবে বাবা সেদিন সেই মেয়েটার কথা যে বললাম মনে আছে, ওই রিক্সায় তুলে দেওয়া মেয়েটা। অত বিবরণ দিতে হবে না। কি বলবে বলো? অফিসে আসতে দেরি করেছো, আমি ভীষণ রেগে আছি। ওই মেয়েটার সাথে কথা বলতেই দেরি হয়েছে। তাই? কি কথা হলো? এক্সাইটেড হয়ে? অফিসে আসার সময় জ্যামে পড়েছিলাম, তখনকার ঘটনা খুলে বললাম, এই জন্যই দেরি হয়েছে। মেয়ের এক্সপ্রেশনটা অদ্ভুত। মনে হচ্ছে তার মন আমার বাড়ির বৌমা হওয়ার প্রিপারেশন নিচ্ছে। ভুল এমন কোন ব্যাপার না, একটু লজ্জা পেয়ে। লজ্জা পাচ্ছ? তোমার মনও কি তার মনের মতো ভাবছে? বাবা তুমিও না। যদিও আমি ছোটবেলা থেকে বাবার সাথে ফ্রি, তারপরও লজ্জা লাগছে এ ব্যাপারে কথা বলতে। বাদ দাও তো ওসব। প্রেজেন্টেশন কেমন ছিল সেটা বলো। রাস্তার পাশের মার্কেটে ঘুরছিলাম। কলেজ শেষে উর্শি জোর জবরদস্তি করে সাথে নিয়ে এসেছে। বিরক্ত হয়ে চারদিকে তাকাতে গিয়ে মার্কেটের সামনে বাইকে একটা ছেলের দিকে চোখ পড়লো। মনে হলো কারোর জন্য ওয়েট করছে, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের জন্য। উর্শির সাথে মজা করতে মনটা নাচছে। তাই উর্শিকে শুনিয়ে শুনিয়ে বললাম, বাহ কি সুন্দর ছেলেটা, ওয়াও আই ইমপ্রেসড। বান্ধবী এরে তোর দুলাভাই বানামো। মজা করে। ওমা ছেলেটা দেখে ফিরে কেমন করে তাকিয়ে আছে। উর্শির দিকে তাকাতেই দেখি উর্শি সহ অনেকেই চোখ বড় করে তাকিয়ে আছে। বুঝতে পারলাম মজা করতে গিয়ে উত্তেজিত হয়ে অনেক জোরেই কথাটা বলে ফেলেছি। লজ্জিত হয়ে চোখ ফেরাতে গিয়ে একটি মুখের দিকে চোখ আটকে গেল, যা কিনা বিস্মিত হয়ে আমার দিকেই আবদ্ধ ছিল। সায়ন্ত। সায়ন্ত অবাক আর বিস্মিত হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাকে দেখে একটু বেশি লজ্জায় পড়ে গেলাম। হায় রে, এই মানুষটার সামনে এমন একটা ঘটনা করতে হলো। ভাবনার মাঝে দেখলাম বাইকে সেই ছেলেটা হাসি মুখে এগিয়ে এসেছে আমাদের কাছে। তাকে দেখতেই বললাম, দেখুন ভাইয়া, আমি শুধু মজা করে কথাটা বলেছি, সিরিয়াসলি নিবেন না প্লিজ। সিরিয়াসলি তো নিতেই হবে, তুমি আমাকে পছন্দ করেছো, আবার তোমার বান্ধবীর দুলাভাই বানাতে চেয়েছো, এই কথাটা আমার বউয়ের অবশ্যই জানতে হবে। আপনি বিবাহিত? অবাক হয়ে, হ্যাঁ। কেন? না হলে বুঝি তুমি বউ হতে? না মানে আমি ভেবেছিলাম গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছেন, তাই মজাটা করেছি একটু হেসে। হ্যাঁ, ওয়েট করছিলাম, বাট গার্লফ্রেন্ডের জন্য নয়, বয়ফ্রেন্ডের জন্য। চোখ মেরে। এভাবে চোখ মেরে বয়ফ্রেন্ডের কথা বলায় কিছুটা হকচকিয়ে গেলাম। কি শুরু করেছিস বলতো? এখন তোর দেরি হচ্ছে না? এতক্ষণ সায়ন্তর কথা মাথায় ছিল না, হঠাৎ কথা বলে উঠায় চমকে তার দিকে তাকালাম। আরে শালা বউকে তোর কথা বলতেই আরো আধা ঘন্টা বাড়িয়ে দিল। সে তো জানেই তার বন্ধু মার্কেটে এলে কত লেট লতিও বনে যায়। আমাদের দিকে ফিরে, এই যে আমার বয়ফ্রেন্ড, কিন্তু মার্কেটে এলে গার্লফ্রেন্ডের মতো ওয়েট করাই। কি বলবো বুঝে না পেয়ে হালকা হাসলাম। উনি দেখি কেমন করে তাকিয়ে আছে। মার্কেটে এসব করতে আসা হয় নিশা? হঠাৎ তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন। না আসলে বললাম তো, মজা করতেই বলেছি, বাট এত জোরে বলতে চাইনি, বিশ্বাস করুন।
হয়ে গেছে হুট করে। নিশা, তুই চিনিস নাকি ওকে? নামও জানিস দেখছি। তোর বন্ধু হই আমি, অথচ আমার সাথে পরিচয় না করিয়ে দিয়ে তুই কথা বলে যাচ্ছিস। ছি। আচ্ছা যা ভাগ, আমি পরিচয় হয়ে নিচ্ছি। আমার দিকে তাকিয়ে, হাই নিশা, আমি আয়রান, এই স্বার্থপরটার বন্ধু। ভাইয়া, আমার নাম অবনীশা। অবনীশা থেকে নিশা? বাহ, ভালোই তো। তেরেছা চোখে তাকিয়ে, তুই যাবি? চল তো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমাদের দিকে তাকিয়ে, বাই। ভালো থেকো। দাঁড়ায় আছি নয়তো আড্ডা হতো। চললো, আবার দাঁড়ায় আছিস কেন? ভালো থেকো বোনেরা। তোমার সাথে পরিচিত হতে পারলাম না বোন, অন্যদিন আড্ডাও হবে, পরিচয়ও হবে। ওকে, ভালো থেকো। করে চলে গেল। মার্কেটিং শেষ হওয়ায় আমরা চললাম বাড়ির পথে। এই আসল খবর বল ফাজিল। কিসের খবর? নিশার খবর বল। আহ, আয়রান, কি শুরু করেছিস বলতো? তখন থেকে বলছি অবনীশা নামটা বড় বলেই নিশা বলেছি। তাও কি শুরু করেছিস? এইবার চুপ যা ভাই, মন দিয়ে বাইক চালা। কি হলো, বাইক থামালি কেন? তুই চালা। আমার ভালো লাগছে না। হুম। ব্যাপার কি তোদের? আসতে না আসতে এভাবে ঘিরে ধরলি কেন? আজ ফ্রেন্ডরা সবাই একসাথে দেখা করতে কলেজ মাঠে এসেছি। সকলের জন্য খাবার আর কয়েকটা জিনিস কিনতেই মার্কেটে গিয়েছিলাম আমরা দুজন। এসে পৌঁছাতেই সবাই কেমন রাক্ষসের নজরে তাকিয়ে ঘিরে ধরলো আমাকে। বুঝতে পারছি না এদের মতলবটা কি। ও কি তোর গার্লফ্রেন্ড? মিলা? কে? কার কথা বলছিস? নীলা? সুজয়? গায়ে আলতো চর মেরে, নীলা না শালা নিশা? নিশা? অরিন? ভুল হলো একই। তাই বলে মারবি? আহ, তোরা থামতো। শুনতে দে, ওর থেকে অন্যদিকে যাচ্ছিস কেন? এই তুই বল, অবনীশা থেকে নিশা ব্যাপারটা কি? কতদিন থেকে চলছে? কোন ব্যাপও না করে শুধু কাহিনী বলবি। ওকে, নে শুরু কর। শান্ত। বুঝলাম না এরা নিশার কথা কিভাবে জানলো। কাউকে তো বলিনি আমি। আয়রানও তো আর জানলো, আরও তো আমার সাথেই ছিল তাহলে। পিছন ফিরে আয়রানের দিকে প্রশ্নসূচক চোখে তাকালাম। ও আমার চোখের ভাষা হয়তো বুঝলো। একটা ক্যাবলা হাসি দিল। একটা গ্রুপ আছে না আমাদের, এই জন্য আমাকে বাইক চালাতে দিয়েছিলি? উপর নিচ মাথা ঝাঁকিয়ে। এই শয়তান আমার সাথে থেকেও আমাকে বাস দিল। তারপর আর কি, নিশার সাথে দেখা থেকে আজকের ঘটনা পর্যন্ত বললাম। আর অবনীশা নামটা একটু বড় লাগে তাই নিশা বলেছি, বুঝেছিস? এইটুকুই, আর কিছুই না। মেয়েটা কিন্তু সুন্দর, আমার পছন্দ হয়েছে। আয়রান? হারামি, তোর বউ আছে? মিলের দিকে ইশারা করে। কোনা চোখে বউয়ের রিয়াকশন দেখে, তো আমি কি বলছি আমার বউ নেই? শালা অবনীশাকে ছোট বোন হিসেবে ভালো লেগেছে আমার, বুঝছিস? আর সাথে আমাদের ভাবি হিসেবেও ভালোই হবে। আহা, বললাম তো ওর সাথে আমার কোন সম্পর্ক নেই। তাহলে ভাবি হবে কোথা থেকে? আমি কখন বললাম আমি তোর জন্য বলেছি? আমি তো শান্তর কথা বলেছি। আমার কথা শুনে শান্তর চোখ বেরিয়ে আসতে চাইছে যেন। কি বলিস? শান্তর না গার্লফ্রেন্ড আছে? আরে ওর ব্রেকআপ হয়েছে। এখনো বলছে আমরা যাকে পছন্দ করে দিব তাকেই ও বিয়ে করবে। তাই না? শান্ত চোখে ইশারা করে। হ্যাঁ, কালকেই তো বললাম ওকে। আর আয়রানের পছন্দ অনেক ভালো, সো আমার প্রবলেম নেই কোন। আজকেই বাড়িতে গিয়ে বলবো। আরে নিশাকে শান্তর সাথে মানাবে না। এতক্ষণ বাকিরা নীরবতা পালন করে আমাদের কথা শুনছিল। সায়ন্তর কথার বিপরীতে সবাই একসাথে বলল, কেন মানাবে না? সকলে একসাথে বলায় কিছুটা হকচকিয়ে গেলাম। আর কি বলবো ভেবে পাচ্ছি না। কেন যে কথাটা বলতে গেলাম, ওদের উচ্চতায় মিল নেই। নিশা 5 ফুট প্লাস হবে। ওর সাথে মানাবে 5 ফুট 5 হাত। এর বেশি হলে মানাবে না। আর শান্ত তো 6, একটু বেশিই লম্বা। 5-7-এর মাঝে তো তুই আর আমি আছি। আমার তো বউ আছে। তুই কি ইনডাইরেক্টলি তোর কথা বুঝাচ্ছিস যে তোর সাথে অবনীশাকে ভালো মানাবে? তুই একটু বেশি ভাবছিস। তুই কিছু বলতে না দিয়ে চল তো, তোরা আজাইরা পেঁচাল পারিস না। যেটার জন্য এসেছি সেটা করি। ওমা, খেতে দাও না, খিদে পেয়েছে। দিনে দিনে যেন ছোট হয়ে যাচ্ছে।
তোর বড় ভাই যদি ছেলের মানুষ হয়ে নিজে নিয়ে খেতে পারে, তাহলে তুই নিয়ে খেতে পারিস না কেন? 2 দিন পর শ্বশুর বাড়ি যাবি, তখন কি শাশুড়িকে বলবি ভাত দিতে? ঝাঁটা লাগাবে, ঝাঁটা ঝাঁটা লাগিয়ে ফেরত পাঠাবে। বলবে মায়ে কিচ্ছু শেখায় নাই, অকর্মার ধাড়ি হয়েছে একটা। আমার হয়েছে যত জ্বালা, সংসারের সব কাজ কর, সাথে সকলের ফরমাইশ খাটো। একটা কথার পিঠে কত কথা বাবা গো বাবা। নিশ্চয় বাবার সাথে ঠোকাঠুকি লেগেছে, সেই রাগ এখানে দেখাচ্ছে। এই সময় কথা বলা যাবে না, কিছু বললেই উৎপাত হবে। চুপচাপ খেয়ে নিতে হবে। খাবার দিতেই ভাইয়ের পাশে বসলাম। নিচু স্বরে জানতে চাইলাম, আবহাওয়া গরম কেন? জানিস কিছু? সবটা। মা কি যেন চেয়েছিল, বাবা আনতে চেয়ে সপ্তাহ পার করেছে। কি আনতে বলছে সেটা পরে জানতে পেরেছি, তাই পরেই বলছি। তো আজ বারবার ফোন করাই বাবা সেটা নিয়ে এসেছে। বলতে না দিয়ে এই মিথ্যা বলিস কেন? এমন হলে তো আম্মু খুশি থাকতো। কথা শেষ করতে দে। পেঁচাল পারলে শুনবি কি? আচ্ছা আচ্ছা বল। তো আম্মু যেটা আনতে বলছে সেটা আব্বু এনেছে ঠিকই, কিন্তু সেটা কিনে আনেনি। রহিম টাকা চুরি করে কার যেন এনে দিয়েছে। বাবা সেটা ভাড়ায় এনেছে 15 দিনের জন্য। তারপর কাকুকে দিত চুপ করে, আর বলতো চুরি হয়ে গেছে। এই প্ল্যান করেছিল রহিম কাকা সহ। এই আব্বু তো সেই প্ল্যান করেছিল। তারপর ওদের প্ল্যান করতে শুনেছিল রহিম কাকার বউ। রহিম কাকার সাথে ঝগড়া হওয়ায় সে আম্মুকে এসে বলে দিয়েছে সব। ব্যাস, আম্মু শুরু হয়ে গেছে আমার অবলা আব্বুটার উপর। ও তাই তো বলি, সকালে আম্মুকে কত খুশি দেখে গেলাম, আর বিকেল হতেই আগুন গেল। তবে বাবা এটা ঠিক করেনি, এটা তো মাকে ঠকানো হয়েছে। জিনিসটা কি জানিস? রুটি মেকার। রুটি মেকার। এই আম্মু তো রুটি মেকার পছন্দ করে না। সেই তো আবিয়া চাচি রুটি মেকার এনে আম্মুকে দেখিয়ে খোটা দিয়েছে। আম্মুর যে জিনিসটা এখন চাই। আব্বু ভেবেছে 2 দিন পর ওটা আম্মু আর ব্যবহার করবে না, পরেই থাকবে, যেহেতু ওটা তার অপছন্দের জিনিস। সো আমার বাবার বুদ্ধি শুধু সবাইকে দেখানোর ব্যাপার, যেহেতু তো দেখানো হলেই হলো, অযথা টাকা নষ্ট না করলো। সব ঠিকই ছিল, শুধু চাচি ব্যাগরা দিল। বাবা মায়ের দরজায় নজর দিতেই দেখি বাবা আমায় ইশারা করছে। এই ইশারার মানে এখন আমাকে তাকে বাঁচাতে হবে। মুচকি হেসে খেয়ে নিয়ে দেখছি। মা, তুমি কি ছোট বাচ্চা বলো তো? অকারণে কেন রাগ করছো বাবার উপর? অকারণ? আমার রাগ তোর অকারণ মনে হয়? তোর বাপ কি করেছে জানিস তুই? রাগী স্বরে। মা, আমি সব জানি, শুনেছি আমি। তারপরও বলবি আমার রাগ অকারণ? হ্যাঁ মা, বলবো। আচ্ছা তুমি ভেবে বলো তো, তুমি কি পছন্দ করে জিনিসটা আনতে বলেছো? না কিন্তু। তুমি শুধু জেদের জন্য, অন্যকে দেখানোর জন্য নিতে চেয়েছো। না তো ওটা তোমার পছন্দের, আর না তো আমাদের। তুমি কিন্তু ওটা ব্যবহারও করতে না, তেমন অযথায় পড়ে থাকতো। টাকা অপচয় হতো। তার থেকে তুমি যদি একটা শাড়ি নিতে, তাহলে পরতে পারতে, তাই না? আর বাবা তো তোমার সংসারের টাকা বাঁচিয়েছে বলো। আর এমনিতেই তো এটা মাসের শেষ সময়, বাবার অবস্থা নিশ্চয় বুঝতে পারছো। শান্ত হয়ে কিছু ভাবছে। বুঝতে পারলাম এত কথা বলে সার্থক হয়েছে। তাই আবারও বললাম, জানো বাবা আমাকে কি বলেছে? মায়ের চোখে আগ্রহ। বাবা আমায় বলল, তোমার হাতে বানানো রুটি ছাড়া ওসব মেশিনের রুটি বাবা খেতে পারবে না। তোমার হাতের রুটির স্বাদ নাকি মেশিনে বানানো রুটিতে পাওয়া যাবে না। দেখো বাবা তোমাকে কত ভালোবাসে। তুমি ভেবে দেখ বাবার সাথে কি করবে এখন। বলেই চলে এলাম বাবার কাছে। যতটুকু ম্যানেজ করা যায় করেছি, বাকিটুকু তোমায় করতে হবে। ফোন ধরিয়ে নাও। মা এই শাড়ি দুটো কয়েকদিন আগে পছন্দ করেছে। দেখাও মাকে, একটা পছন্দ করে অর্ডার করতে বলো, আর নয়তো দোকান থেকে এনে দেবে বলো। এই সময় তো ধুর, তুমি যাও তো, গেলেই বুঝবে। দেখো যখন শাড়ি অর্ডার করতে বলবা, তখন বলবে একটাও ভালো লাগছে না, এসব শাড়ি নিব না। আর দোকানের শাড়ির কথা বললে বলবে কতগুলো শাড়ি আছে, এখন আবার শাড়ি নিয়ে কি করব, শাড়ি লাগবে না। একটু জোর করলেই বলবে আচ্ছা কিছুদিন পর নেই। শাড়ির কালেকশন দেখি পছন্দ করি, তারপর এসবই। যাও এখন। আর শোনো, রাতে মায়ের পছন্দের আইসক্রিম, চকলেট আনবে।
আর আমার জন্য সিঙ্গারা পেঁয়াজু। ওকে, ওকে। আমার ফিসটা এখনই নিবে? কত? আজ নয়, সামনের মাসে আমরা ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা ট্যুর দেবো, তখনই দিও। ওকে। এই নির্ঝর, এদিকে আয়। ফ্রেন্ডরা সহ পার্টি এসেছি। পার্টি করতে আমাদের পার্টি মানে খাওয়া দাওয়া আর একটু মজা। সকলে মিলে খাবার গোছাচ্ছি, তখনই মেয়েরই কণ্ঠে উক্ত কথাটি শুনলাম। পিছন ফিরে দেখি একটা মেয়ে হাত নেড়ে ডাকছে। মেয়েটা আমার পরিচিত নয়, বুঝতে পারছি না কেন ডাকছে। গিয়ে দেখি কি বলে হতে পারে ও আমাকে চেনে। সবাইকে বলে চললাম আপুটার কাছে। আপু, আপনি কি আমাকে ডাকছিলেন? আমাকে ডাকছিল। পেছনে থেকে কথাটি বলায় পিছন ফিরে দেখি পিছনে সায়ন্ত। আপনি? হুম, এটা আমার আপু নাইশা। আপু আমাকে নির্ঝর ডাকে। আর আপু অবনীশা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম তো অবনীশা, তোমার কেন মনে হলো আমি তোমার ডাকছিলাম? আসলে আসলে ওর নামের গোডাউন আছে। আফসানে নির্ঝর, অবনীশা ওর পুরো নাম। ও, ইয়া। মাম্মা এখানে আসো, তোমার কথা বলো, আমি আসি। পার্কে ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছো? জি। আপনি? এই তো ভাগিনাকে ঘোরাতে নিয়ে এসেছি। অতঃপর দুজনেই চুপ, কি বলবে ভাবছে। দুজনের চুপ থাকার মাঝে নাইশা আপু ছেলেকে নিয়ে এসেছে। ও আমার ছেলে নাইন। হাই নাইন। নাইন, উনি তোমার মামাইয়ের ফ্রেন্ড। আন্টিকে হাই বলো। হাই নিশা। তুমি কি আমার মামানি হতে চাও? কি হ নাইন, এসব কি বলছো? ওনার নাম জানলে কি করে তুমি? নিশাকে আগে দেখেছি, তখনই নাম শুনেছি। ছোট একটা বাচ্চা, কতই বা বয়স, 3 কি 4 হবে। তার কি পাকা পাকা কথা রে বাবা। কোথায় দেখেছো তুমি ওকে? সায়ন্ত। ফোনে দেখেছি। ফোনে? কার ফোনে? চাচ্চুর ফোনে দেখেছি। আইরানের ফোনে? হ্যাঁ, চাচ্চুর ফোনে চাচ্চির সাথে ছবি আছে তো। আমি দেখেছি। চাচ্চু আমাকে বলেছে নিশা আমার মামানি হবে। আমার দিকে তাকিয়ে, তোমাকে আমার খুব ভালো লেগেছে মামানি। হ্যাঁ। তোমার ছবি আইরানের ফোনে কি করে? সেটা তো আমি জানি না। সেই দিন মার্কেটে তো তার সাথে ফার্স্ট দেখা, তারপর তার সাথে আমার দেখা হয়নি। তাহলে কিছু ভেবে তুমি একে চেনো ফোনে ছবি দেখিয়ে? হ্যাঁ, তবে সেভাবে না। আমার এক ক্লাস ফ্রেন্ডের ফুফাতো বোন। কলেজে এক ইনসিডেন্টে পরিচয় হয়েছিল। ও ওকে। তোমার ফ্রেন্ড কিছু বলছে তোমায় পিছনে? ডাকছে আমাকে? আসছি, আসছি আপু। বাই নাইন বাবু। বাই নিশা। তুমি আমাদের বাড়িতে কবে যাবে নিশা? তুমি যেদিন নিয়ে যাবে সেদিন যাব। ওকে, তাহলে এখনই চলো। আজ না বাবু, অন্যদিন। ভালো থেকো। আসছি। আর চোখে সায়ন্তকে দেখে। নাইনের কি নিশাকে মামানি হিসেবে লাগবে? হ্যাঁ মাম্মা লাগবে। তাই না মামাই বলো তুমি? আমি কি বলবো, লজ্জা পেয়ে। নাইনের মাম্মার কিন্তু নিশাকে একটুও ভালো লেগেছে। মুচকি হেসে। ভালো লাগার কথায় বড় নিঃশ্বাস ছাড়ল সায়ন্ত। নাইশার কথার টোনে ভেবেছিল নিশাকে পছন্দ হয়নি। এখন যেন শান্তি লাগছে। নাইশা কিছু বলবে তার আগেই নাইন, মামাই চলো আইসক্রিম খাবো। আপু আয় বলেই না দাঁড়িয়ে চলে গেল। আর একটু থাকলেই আপু লজ্জা দিয়ে মেরে ফেলতো। কিছুদিন পর। এই শুনতো, বলতো, সিরিয়াস কথা, কাজ রেখে শুনতো। হুম বলো এবার। আচ্ছা বাবা, হঠাৎ এমন নীরব হয়ে গেলে কেন বলতো? কোন বিষয়ে? আরে তোর বিয়ের বিষয়ে। কিরকম একটা রমরমা ভাব ছিল। বাবার ভাবনা ছিল এই বছরই তোর বিয়ে দেয়ার, আমাকে বলেছিল বাবা। কিন্তু কাল যখন ঘটক জব্বর একটা সম্বন্ধ নিয়ে এলো, বাবা কি বললো জানিস? গলা ঝেড়ে বাবার টোন আনার চেষ্টায়, ছেলে দেখতে হবে না, মেয়ে এখন বিয়ে দেব না। ঘটক যখন বলল আপনি তো ছেলে খুঁজতে বলছিলেন, তখন বলল হ্যাঁ বলেছিলাম। এখন আমিই মানা করছি, মেয়েটা পড়ছে পড়ুক।
এখনই এসব টেনশন দেব না ওর মাথায়। আমি তো শালা মটকা মেরে গেলাম কি বলে আমার বাপে। কত আশায় ছিলাম তুই বিদায় হলেই লাইনে দাঁড়াবো, তোরে ফুপি বানাবো, কিছুই হলো না বলো। এই ভাই সত্যি বাবা এটা বলেছে? খুশি হয়ে? হুম। ওকে ভালো খবর দিচ্ছ তাই তোমাকে খুশি করে দিচ্ছি। আজ বিকেলে তোমার উর্ষি বেবির সাথে মার্কেটে যাব, তুমিও চলো। আমাকে মার্কেটে রেখে ওর সাথে ঘুরে এসো। আচ্ছা। থ্যাংকু পেয়ারি বনু। হইছে, আলগা পেয়ার দেখাতে হবে না, ওটা উর্ষিরে দেখাইও। ধুরর, মাথা চুলকে। আচ্ছা শুনুকে আগেই আমার কথা বলিস না, বললে যে ঝাড়ুর সাথে আনবো জানি আমি। হুমম। তুই কি হ্যাঁ অন্যের কথায় ওরে ঝাড়ি মারিস আবার সন্দেহও করিস? তুই আমার বড় ভাই না হলে না দেখাতাম। তোর বান্ধবী বেশি বুঝে বোন, আমি কি ওরে চিনি না? আমি শুধু জিজ্ঞাইছি এগুলো সত্যি কিনা। ও এসব কেন বলছে ব্যাস হয়ে গেল তোর বান্ধবীরও ওরা ধরে নাচানাচি। আরে বাবা ও যদি একবার ওখানে বলতো এসব মিথ্যা তাহলে তো ওই সাহাইরের খবর হতো। ও রিয়া আর আমার লাথি এক হয়ে যেত। তা না সে আমার এই ভুল বুঝে কথা বলা বন্ধ করছে। যা হবার হয়েছে, ওরে দিব মানেই নিবা, ঝামেলা না থাকে যেন। হুম। এই ছেলেটা কেন এসেছে তোর সাথে? ও আমি কি বলছি তোর তো ভাই তোর সাথে আসতেই পারে। আমি চলে যাচ্ছি। আয়ন ভাই একে দেখার সাথেই চেতে উঠেছে। আহা শোন তো, এমন করিস কেন? ভাইকে কিছু বলার সুযোগে দিচ্ছিস না। তার সাথে কথা বল, ঝামেলা মিটিয়ে নে। কি ঝামেলা মেটাবো? যে আমাকে বিশ্বাস করে না তার সাথে আমার কি? আরে আমি কথাই কেন বলছি, কিছুটা জোরে। চুপ, একদম চুপ। এটা কি মাছের বাজার? এত মানুষের মাঝে এত জোরে এভাবে কথা বলে? ম্যানার্স নেই কোনো? সবাই কিভাবে তাকিয়ে আছে দেখেছো? ভদ্রভাবে এখানে থাকো, অনি মার্কেট শেষ করে এখানে এসে দেখা করবে। কোনো কথা শুনতে চাইছি না। অনি তোর বন্ধুকে নিয়ে যায় এবং কাজ শেষ করে আয়। যা। রাগান্বিত স্বরে। উফসি নড়ছে না দেখে কি হলো কথা কানে যায় না। এবার উফসি নড়েছে, বুঝতে পারছে ভাইয়া রেগে গেছে। ভাইয়া সবসময় হাসি খুশি প্রাণবন্ত থাকে, কিন্তু যখন রেগে যায় তখন ভীষণ সিরিয়াস। শুধু মান্থলি ইম্পর্ট্যান্ট কিছু মার্কেটিং থাকায় 8 ঘন্টায় মার্কেট কমপ্লিট। উফসি ভাইয়ের কাছে না যাওয়ার জন্য গাইগুই করছিল। বললাম, তোর বেয়াদবির জন্য ভাইয়া এমনি রেগে আছে আর রাগাস না। এত লোকের মাঝে চড় থাপ্পড় দিতে আটকাবে না। সো যেখানে নিয়ে যায় যা। কি বলে শোন, বাকিটা তুই যা ভালো বুঝবি। উফসিকে ভাইয়ের সাথে রেখে বাড়ি ফিরছি। রিক্সা নিতে চাইছি না, হাঁটতে ভালো লাগছে। মোড় পর্যন্ত গিয়ে রিক্সায় উঠবো। রাস্তার কিনার দিয়ে হাঁটছি, হঠাৎ এক বালতি বৃষ্টি আমায় ভিজিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় নিশ্চুপ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। একটা বাচ্চা ছেলের হম্বিতম্বি ভীতু গলার স্বরে বাস্তবে ফিরলাম। আপু আমি দেখি নাই আপু, কিছু মনে করবেন না আপু। হঠাৎ সামনে এসেছেন দেখতে পাইনি আপু। আচ্ছা ঠিক আছে। সকলের তাকানোতে জোরটা নিয়ে। ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আপু, তাই খেয়াল করিনি। আগে তাকিয়েছিলাম কেউ ছিল না তাই পানিটা ছুঁড়েছি। কিসের পানি ছিল? ইতস্তত হয়ে। নোংরা পানি নয় আপু, এখনই ট্যাপ থেকে এনেছি। গাড়ি চললে ধুলো উড়ে তাই পানি ফেলছিলাম, কিছু মনে করবেন না আপু। আচ্ছা, এরপর থেকে দেখে কাজ করবে। জি আপু। ধুলোর এই ছেলে পুলেরাও না, গা পুরো ভিজে গেছে, ভীষণ অস্বস্তি হচ্ছে। জামা ভিজে গায়ে লেগে গেছে। ভাগ্যিস রাস্তায় বকাটে ছেলে পুলে নেই, নয়তো। এসব ভাবতে ভাবতেই হাঁটছিলাম, হঠাৎ মনে হলো পাশে কেউ হাঁটছে। ঘাড় ফিরিয়ে দেখি মাস্ক পরা একটি ছেলে। আর কিছু ভাববো তখনই, এভাবে অন্য মনস্ক হয়ে হাঁটছ কেন? আর শরীর ভিজে কেন? আজ এতটা গরম পড়েনি যে এভাবে ঘেমে উঠবে। কণ্ঠ শুনে বুঝতে পারলাম সায়ন্ত মাস্ক পরে, কিন্তু মাস্ক পরার ব্যাপারটা বুঝলাম না। কিছু জানতে চেয়েছি।
আসলে রাস্তায় ভুলে পানি ফেলেছি গায়ে। হেঁটে আসছিলি কেন? রিক্সা নিতে। আজ হাঁটতে মন চাইছিল। ভাবলাম এতটুকু হেঁটে মরে গিয়ে রিক্সা নিব, কিন্তু মাঝে এইটা হলো আর গায়ে পানি লাগার পর রিক্সা পাইনি। দুজনেই চুপচাপ হেঁটে চলেছি। কিছু সময় পর সায়ন্তই কথা বলল, মার্কেটে গিয়েছিলে? জি। আপনিও মার্কেট গিয়েছিলেন? হাতে মার্কেটিং ব্যাগ দেখে। না হহ, আমি লন্ড্রিতে গেছিলাম। ভীষণ বাজে লাগছে। তুমি এটা পরে নাও। ব্যাগ থেকে লন্ড্রি করা শার্ট এগিয়ে দিয়ে। জি, কিছুটা অবাক হয়ে। তুমি ভিজে আছো দেখতে বাজে লাগছে। আর সামনে বখাটে ছেলেদের আড্ডা আছে, বুঝতেই পারছো। পরে নাও এটা। কিন্তু নিতে বলেছি। রিটার্ন করবো কিভাবে? কোন একদিন দেখা হলে দিয়ে দিও। কবে আপনার সাথে দেখা হবে তার জন্য এটা সাথে নিয়ে ঘুরবো। ওকে। তুমি চাইলে আমার নাম্বার নিতে পারো। ফোন করে ডেকে রিটার্ন করো। তারপর তার থেকে নাম্বার নিয়ে চলে এলাম। তার রাস্তা আলাদা হওয়ায় সেও চলে গেল। শহরের মাঝে কোলাহলবিহীন জায়গা পাওয়া ভীষণ মুশকিল। আগে যে স্থানগুলো নিস্তব্ধ থাকতো এখন তা প্রেমের মহল। নদীর পাড়গুলো সবসময় পূর্ণই থাকে। কোথাও প্রেমিক প্রেমিকার প্রেম নিবাস, কোথাও বন্ধু মহলের আড্ডা, কেউ বা এসেছে পরিবারের সাথে। নদীর পানির খলখল ধ্বনি, বয়ে চলা ঢেউ, সাঁতরে বেড়ানো কচুরিপানা, দূরের নৌকার মাঝির নৌকা বেয়ে তীরে আসা, সবকিছুই মন দাঁড়ার মতো। সবকিছুর মাঝে সায়ন্তর বিশেষ নজর বন্ধু মহলটির আড্ডার মাঝে। হয়তো সে ভাবছে কোনো এক সময় তারাও এমন কিছু সঙ্গী এভাবে আড্ডায় মেতে থাকতো। দেখা হয়, কথা হয়, কিন্তু আড্ডা দেওয়া হয় না। এখন কি এর অবসর সময় আছে? সকলে নিজের কাজে ব্যস্ত। এত এত ভাবনার মাঝে কিছুক্ষণ পরপর সময় দেখা বলে দিচ্ছে শেখারও অপেক্ষায়। কিছু সময়ের মাঝেই মুখে একগাল হাসি ফুটে উঠল। সন্তর্পণে হাসি লুকিয়ে স্বাভাবিক মুখে বসে রইল নদীর পানির উপর নজর তাক করে। যেন ওই পানি কোন মেয়েটাকে এই মুহূর্তে না দেখলে মিস হয়ে যাবে আর দেখা হবে না। কৃত্রিম কাশির শব্দ শোনা গেল, তারপরও ফিরে তাকালো না। সায়ন্ত জানতে চায় সেই মানুষটির সম্বোধন। কিভাবে সম্বোধন করবে সে? কি বলে? তার আশায় এক বালতি পানি ছুঁড়ে মানবী তার সামনে এসে দাঁড়ালো। আপনার শার্ট। ব্যাগ বাড়িয়ে। প্রত্যুত্তরে দুই ভ্রু কুঁচকে অসন্তোষ নেত্রে তাকালো। কারো সাথে দেখা করলে ফার্স্ট তার খোঁজ খবর নিতে হয়, সে কেমন আছে জানতে হয়, নাকি এসে ব্যাগ ধরিয়ে চলে যেতে হয়। হুম। অবনীশের মুখে অপ্রস্তুত ভাব, এমন যেন কেউ করলার রস খাইয়েছে। এভাবে বলার কি আছে, সে তো শব্দ করেছিলেন, নিজেই ঠেটার মতো বসেছিল আর ভেবে পাচ্ছিল না কি বলবে, তাই ওটাই বলেছে। হুমাম ভাব ধরেছে। এসব ভেবে পাশে ধপ করে বসে পড়ল। জানি আমি। বার ছেলেদের সাথে কিভাবে কথা শুরু করতে হয় জানা নেই। আপনিও তো কথা বলেননি। এত শব্দ করলেন ভুলেনি না। এখানে অনেক মানুষ, সকলেই কিছু না কিছু শব্দ করছে। আমাকে না ডাকলে আমি কিভাবে বুঝবো কেউ শব্দ করে আমাকে ডাকছে? আর আমার সুন্দর সুন্দর দুটো নাম আছে, একটা বলে ডাকলেই আমি বুঝতাম অবশ্যই। হুম। তুমি চাইলে অন্য কিছু বলেও ডাকতে পারো। হুম। জি, সচেতন হয়ে। আর কিছু না। তোমাকে এখানে কেন রেখেছি জানো? আপনার শার্ট নেয়ার জন্য। মুচকি হেসে, তোমার কি মনে হয় আমার আর শার্ট নেই? আমিও ওটাই ভাবছিলাম, আপনি যেভাবে বললেন শার্টটা আমার আজকে চাই, রিটার্ন করো। আমি তো অবাক হয়ে গেছিলাম। ভাইয়া তো বলেই দিল কোন ফকিরের শার্ট এনেছিস দিয়ে আয়। কথা শেষ করেই জিভে কামড় দিল। যা হোক, কি বলে ফেললাম। সায়ন্তর দিকে তাকাতেই তার কুচকানো ভ্রু নজরে পড়ল। আসলে। আর কি বলেছে তোমার ভাইয়া? কৌতূহলী হয়ে। না আসলে আর কিছু। আসলে কথাটা আমি ওভাবে বলতে চাইনি। বাট নার্ভাসনেস হয়ে গেছে। আসলে তোমাকে কিছু কথা জানানোর জন্য ডেকেছি, মানে ডাকতে চেয়েছিলাম, বাট তুমি কি ভাববে এইসব ভেবে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। রেজাল্ট ওই শার্টের কথাটা বলে ফেলেছি। ও হুম। আর কি বলার জন্য ডেকেছিলেন? অবনীশের কৌতূহলী চোখে এক পলক তাকিয়ে বলতে শুরু করলো। দেখো আমি বলছি, বাট আমার কথা শেষ না হওয়া পর্যন্ত শান্ত থেকো।
আমার কথা শেষ হলে তোমার যা রিয়েকশন দেয়ার বা বলার বলি ওকে। কি এমন কথা বলবেন যার জন্য এত হেজিটেট করছেন? আপনার কথা শুনে আমি টেনশন। আচ্ছা, যা বলবেন বলুন। আসলে আসলে অ্যাকচুয়ালি উফ অফ ঘুরলো মনে মনে, এইসব কি? হ্যাঁ, তুই না ছেলে মানুষ, তুই না স্ট্রেট কাট কথা পছন্দ করিস, তাহলে এইসব কি? যা বলবি সরাসরি বল। একটা বড় শ্বাস নে, দেন স্টার্ট। দেখো, আমি স্ট্রেট কাট কথা পছন্দ করি, তাই যা বলার সরাসরি বলছি। আয়রনদের মনে হয় আমি তোমাকে পছন্দ করি, আর এই পছন্দ স্বাভাবিক পছন্দ করা নয়, এটাকে ভালোবাসা বলেছে ওরা, এবং আমারও সেটাই মনে হয়। তোমার সাথে দেখা হলে আমার ভীষণ খুশি লাগে, কথা হলে ভালো লাগে, বলতে গেলে সম্পূর্ণ তুমিটাকেই আমার ভালো লাগে। এন্ড আমার ভালো থাকার জন্য তোমাকে চাই, তো তুমি কি আমার ভালো থাকার কারণ হবে? ও যেন স্বপ্ন দেখছে। কি শুনছে ও এসব? সায়ন তো ওকে পছন্দ করে, ওর কি খুশি হওয়া উচিত নাকি কি করা উচিত? আহ, নাচবো নাকি কাঁদবো, কি করবো কি করবো কি করবো? ও মাই গড, আমার ক্রাশ আমাকে পছন্দ করে, ইনফ্যাক্ট ভালোবাসে। ও গড, ও ডো গড, খুশিতে আমি মরে না যাই। মনের কথা বলে দিব? না না না, ছেলে নিজে প্রপোজ করেছে, সাথে সাথে হ্যাঁ বলা যাবে না। হ্যাংলা ভাবে যদি, থাক 2 দিন ঘুরাই, তারপর হ্যাঁ বলবো। কি ভাবছো এত? কিছু বলো। ভাবছি কি বলবো। কিছুক্ষণ চুপ থেকে, আমার সময় চাই আপনাকে উত্তর দেওয়ার জন্য। ওকে, সময় নাও। 1 মিনিটেই। তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? কই না তো। ওকে, তুমি সময় নাও যতদিন খুশি, তবে হ্যাঁ, সেই সময়ের পর উত্তর যেন হ্যাঁ হয়। ঠিক আছে। মানে মানে এটাই, আমি ছাড়া কোন অপশন নেই। তোমার ছোট মাথাটা এই কথাটা ডাউনলোড করে নাও, আর হ্যাঁ, ভুল করেও ডিলিট করো না, তাহলে খুব খারাপ হবে। আপনি কি আমাকে থ্রেট করার ট্রাই করছেন? ভুল থ্রেট করার ট্রাই কেন করব? ডিরেক্ট থ্রেট করছি। এসবের মানেটা কি? মানে তো তেমন কিছুই না যা তুমি বুঝতে পারছো না। বোঝার মতো কথাই বলেছি। আর তুমিও তো আমাকে পছন্দ করো। কে বলেছে আপনাকে এসব? তুমি যাকে বলেছো সেই আমাকে বলেছে। সে তো আমাকে আরো অনেক কিছুই বলেছে। কি বলেছে? ইতস্তত করে বলেছে তুমি আমাকে অনেক পছন্দ করো, ইনফ্যাক্ট আমাকে ভালোবাসো, আমার সাথে প্রোমো করতে চাও। আমি এভাবে বলিনি। স্বামী আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে। আমি শুধু পছন্দের কথা বলেছি। ও, তাহলে স্বীকার করছো তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, মানে ওই আর কি, কিছুটা মানে আসলে। আপনি স্বামীকে কিভাবে চিনেন? কে হয় আপনার? কথা ঘুরিয়ে, আমি কোন স্বামী ফামিকে চিনি না। তাহলে আমি তো আর কাউকে কিছু বলিনি। একটা কথা কি জানো, তুমি ফেঁসে গেছো। মিটমিটিয়ে হেসে, মানে আমি স্বামী নামের কাউকে চিনি না, এন্ড আমাকে কেউ কিছু বলেনি। আমি অ্যাকচুয়ালি ধারণা করেছিলাম তুমি আমাকে পছন্দ করো। সেকেন্ড টাইম থেকে যখনই আমাদের দেখা হয়েছিল ততবারই তোমার লুকিয়ে চুরিয়ে মুচকি হাসি নজরে পড়েছিল। সেখান থেকে ধারণা করেছিলাম। বাট তুমি তো নিজে থেকে বলার মতো মেয়ে নও, তাই বুদ্ধি খাটালাম। মেয়েরা কথা পেটে রাখতে পারে না তেমন, বিশেষ করে ক্রাশ হওয়ার ব্যাপারটা। আমার ফ্রেন্ডদের থেকে ধারণা পাওয়া এটা। সো এই ট্রিক্স কাজে লাগালাম, এন্ড আম সাকসেস। ফাইনালি তুমি নিজের মুখে বললে তুমি আমাকে পছন্দ করো। সো এখন বিয়ের জন্য তৈরি হও। বিয়ে? তা নয় তো কি? শুধু প্রেম করবে, বিয়ে করবে না? হ্যাঁ করবো, বাট আজকে তো। বুঝতে পেরেছি। তুমি কিছুদিন প্রেম করবে, তারপর বিয়ে, তাই তো? ওকে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, অনেকটা সময় হয়েছে। 3 মাস পর। বাবাকে কিছু বলো তুমি। আমি কিছুতেই এভাবে বিয়ে করবো না ভাই। সায়ন্তর কথা তোমার জানা, তাহলে তুমি বাবাকে কেন না কিছু বলছো না? আরে ভাই, আমি কি বলিনি নাকি? বাবা কি কখনো আমার কথা শুনেছে নাকি? তোর কথাই তো সবসময় শুনে। এখন যেখানে তোর কথাই শুনছে না সেখানে আমার কথা শুনবে, এটা তো চাঁদ হাতে পাওয়ার মতো ভাবনা। উফ, আমি কিচ্ছু জানি না।
তোমরা কিছু করো নয়তো আমি কিছু করে বসবো। ফোনটা নিয়ে রাখছে বা। সায়ন্ত কি ভাববে আমাকে? আল্লাহ বাঁচাও এই মুসিবত থেকে। না আর বসে থাকা যাবে না। এই সময়ে পালাতে হবে। সবাই এখন নামাজ পড়তে বিজি। নামাজ পর সবাই একসাথে এখানে আসবে পাহারায়। আছরের সময় সাজাবে। সো এটাই ঠিক সময় পালানোর। মেইন দরজা দিয়ে বেরোতে হবে, আমাকে যেন কেউ দেখতে পেলেও সন্দেহ না করে। বাড়ি থেকে বেরিয়ে সায়ন্তর সাথে দেখা করতে হবে। হুমাম প্ল্যান ফিক্সড। মনে মনে মনের মাঝে প্ল্যান সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। সায়ন্তর জন্য ওয়েট করছি। মাথা মোটা গবেট একটা। এসেই কোন কিছু জিজ্ঞেস না করেই মাথায় আলতো চাপড় দিয়ে উপরের কথাটা বলল। আশ্চর্য কিছু না জানি মারছেন কেন আমাকে? তোমার মনে হচ্ছে অকারণে তোমাকে মারছি? তা নয়তো কি? কেন ডেকেছি কিছু না জানিই গবেট মাথা মোটা বলছেন। আজ তোমার বিয়ে ছিল, আর তুমি সেখান থেকে পালিয়ে এসেছ, তাই তো? হ্যাঁ, বাট আপনি কি করে জানলেন? গবেট, তোমাকে বরের ছবি দিয়েছিল দেখনি কেন? এটা কোন প্রশ্ন হলো? আপনার জন্যই তো দেখিনি। আর যাকে বিয়ে করবো না তাকে দেখে কি করব? এত ভালোবাসা হুম চোখ টিপে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আর তোমার বিয়ে আমার সাথেই হয়েছিল। ওহ কি চমকিত হয়ে হুম, আপনি এটা আমাকে কেন বলেননি? তোমাকে চমকে দেওয়ার জন্য। বাট তুমি তো পালিয়ে এলে, তাও আবার কার কাছে? যার থেকে বাঁচার জন্য পালালে তার কাছেই। আপনার কাছে মজা লাগছে এসব? কিছুটা। ধুর। আচ্ছা, এসব করলেন কি করে? মানে কবে কখন? আসলে সত্যি বলতে আমি এসবের কিছুই করিনি। আমি খবরটা সপ্তাহ আগে জেনেছি। তোমার থেকে লুকানো এসব আইরানের প্ল্যান ছিল। আর সবকিছু আইরানই ম্যানেজ করেছে। কিভাবে? সেদিন সেদিন সব ফ্রেন্ডের আড্ডার পর বাড়িতে ফিরে আইরান ওদের সেদিনের তোলা ছবিগুলো দেখছিল মিলার, আইরানের বউ, ফোনে। তখন আগের কিছু ছবি দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে চোখ আটকে যায়। আরে এ তো অবনীশা। মিলার সাথে ছবি। তার মানে মিলা ওকে চেনে। গুড, আমার কাজ এগিয়ে গেল। এই মিলা, তুমি এই মেয়েটাকে কিভাবে চেনো? কেন বলো তো? তখন সায়ন্তর যে নিশার কথা বললাম এত সেই। কি বলো তাহলে? তো ভালোই। মেয়েটা ভীষণ ভালো জানো। বড় ফুপির শ্বশুরের পুরনো বাড়িতে বেড়াতে গিয়ে ওর সাথে পরিচয় হয়েছিল। কয়েকটা দিন থেকেছি ওখানে, তাতেই ভাব হয়েছিল। বড় বোনের মতো ভালোবেসেছিল আমাকে। তখন ওর ফোন ছিল না, তাই আর যোগাযোগ হয়নি। আমরাও আর ওখানে যাইনি। ওক দেখে ভাবতাম আমার যদি কোন ভাই থাকতো তাহলে ওকে ভাবি বানাতাম। সায়ন্তর সাথে মানাবে না? অবশ্যই মানাবে। বাট সায়ন্ত। ধুর, ওর টেনশন করো না। ও সালা ডুবে ডুবে জল খাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। তো এখন কি করবে ভাবছো? ভাবছি তো অনেক কিছু। চাচিমনি ও চাচিমনি নাইন। জি বাবা বলো। ডিম ভেজে দাও না, খাবো। না বাবা, এখন আর ডিম ভাজা খাওয়া যাবে না। সকাল থেকে 3টে ডিম খাইছো। এত ডিম একদিনই খেলে তো পেট খারাপ করবে। আচ্ছা, ডিম ছাড়া নুডলস রেঁধে দাও। তোমার চাচ্চুর কাছে থাকো, আমি আনছি। আচ্ছা। এটাকে চাচ্ছু? উমম বাবাই, তুমি আগে বলো তো এই মেয়েটাকে কেমন দেখতে? সুন্দর আছে। তুমি বিয়ে করবে? এই না না বাবা, এসব বলো না। তোমার চাচিমনি শুনলে হাত দিয়ে গলায় ইশারা করলো। হা হা হা, তুমি চাচিমনিকে এত ভয় পাও? আমার বউকে আমি একটু ভয় পাবো না। হুমম, সে তখন দেখা যাবে। বিয়ের আগে সবাই এটাই বলে। ওসব বাদ দাও, বলো তো নাইন বাবু যদি তোমার মামানি হয় তাহলে কেমন হবে? ও আমাকে আদর করবে তো? হুম করবে তো? তাহলে ঠিক আছে। ও দেখতে ডলের মতো। হুম। তবে নাইন বাবু, এটা সিক্রেট রাখতে হবে, কিন্তু শুধু তুমি আর আমি জানবো। ওকে? ওকে। এখন কি করবে ভাবলে? মিলা, ভাবাভাবি কি আছে, কাজ কমপ্লিট করে এলাম তো। মানে আন্টির কাছে গিয়ে অবনীশার ছবি দেখিয়েছি। আন্টি পছন্দও করেছে। একটু কনফিউজড ছিল, যেই বলেছি সায়ন্ত ও পছন্দ করে তখনই রেডি হয়েছে।
গেলাম অবনীশের বাবার সাথে কথা বললাম। আন্টি ওদের বলেছে অবনীশাকে রাস্তায় দেখে পছন্দ হয়েছে আমাদের। নিজেদের মধ্যে খোঁজ খবর নিয়েছি। আপনারাও খোঁজ খবর নিন, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে বিয়ের কথা পাকা করব। আর ওর বাবার যা রিয়াকশন দেখেছি মিস যাওয়ার কথাই নেই। আর আন্টিকে বলেছি আগেই সায়ন্তকে না জানাতে সব ঠিক করে ওকে সারপ্রাইজ দিব। 1 মাস আগে তোমার বাবা রাজি হয়েছে, বিয়ের ডেট ফিক্স করেছে। তবে আমার মা আগের কোন রিচুয়াল না করে সোজা বিয়ে সিদ্ধান্ত নিয়েছে। বুঝলাম না কিছু, আমাকে কেউ কিছু জানায় নাই কেন? বাবা শুধু বলেছে কেউ পছন্দ আছে কিনা। ফুরর, তুমি কি বলেছিলে? কি? যখন তোমার বাবাকে পছন্দ আছে কিনা বলেছিল তখন কি বলেছিলে? আমি যতটুকু চিনি আঙ্কেলকে জোর করে বিয়ে দেওয়ার লোক উনি নয়। আর তোমাকে না জিজ্ঞাসা করে যে তোমার বিয়ে ঠিক করবে তেমনটা নয়। তাহলে আমি বলো। আসলে আমি ভয় পেয়েছিলাম তাই বলেছি, কি নেই। এখানে রাগ করার কিছু নেই। আমি ভেবেছি হয়তো কেউ দেখতে আসবে। যদি এমন হয় তো আমি আপনাকে বলবো বাড়িতে প্রস্তাব দিতে। তাহলেই সব ঠিক হবে। বাবাও জানতে পারবে না তার মেয়ে প্রেম করেছে। কিন্তু কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, বিয়ে ঠিক করতে বাবা আমাকে কেন কিছু বললো না? এটার ক্রেডিট তোমার ভাই পাবে। এসব ওরই প্ল্যান তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমাকে রীতিমতো থ্রেট করেছিল, যদি তোমাকে এ ব্যাপারে জানাই তাহলে বিয়ে ভেঙে দেবে। এটাও প্রতিশোধ নিল। উর্শির ব্যাপারে বাবাকে জানিয়ে দিয়েছিলাম, সেটার প্রতিশোধ নিলে এভাবে। আমার কিন্তু ব্যাপারটা ভালো লেগেছে। এন্ড আমি বলছি তুমি তোমার ভাইকে এ ব্যাপারে কিচ্ছু বলবে না, বুঝেছো? এখন বাড়ি যাও তাড়াতাড়ি। কিছুক্ষণ আগেই আমার গায়ে হলুদ হলো। এখন তোমাদের বাসায় যাবে তোমাকে হলুদ পরাতে, আর তুমি এখানে। তোমাকে হলুদ দিয়ে এসে আবার বরযাত্রী যাওয়ার তোর জোর আছে। আমি কি আর এসব জানতাম নাকি? ফুলোর আমার বিয়ের সব প্ল্যান ভেস্তে গেল টেনশনে। এখন বাকিটা এনজয় করো। ওই তো আমার শালাবাবু এসেছে। যাও, আমাকে যেতে হবে। সবাই ফোন করছে। আচ্ছা আসি। আজ কিন্তু আমাদের বাসর রাত। প্রস্তুতির কমতি যেন না থাকে। আজ রাতে কোন ডাল বাহানা চলবে না। 27 বছরের কুমারত্ব বর্জন করবো আজ। ছবি রেডি? ওকে। ফিসফিসিয়ে তো যাও। ওকে, আসছি আমি বলেই নির্লজ্জ হাসি দিয়ে চোখ টিপ দিল। ভাইয়ের বাইকে উঠে, তোমাকে কে বললো আমি এখানে? যখন পালাচ্ছিলে তখন দেখেছিলাম। তাহলে আটকা নাই কেন? আমি তখন নামাজে ছিলাম। ভাবলাম বাইরে আঙিনায় যাচ্ছিস হয়তো। নামাজ শেষে খুঁজে যখন পেলাম না, বুঝেছিলাম পালাইছ। তখন সায়ন্ত ভাইয়াকে ফোনে বললাম তার বউ বিয়ে করবে না বলে পালাইছে। তখন সে জানালো পালিয়ে গিয়ে তাকে ফোন করে ডেকেছেন এখানে। সে আসছে, আমি যেন এসে তোকে নিয়ে যাই। তো আসলাম, নিয়ে যাচ্ছি। এই ভাইয়া বাড়িতে কাউকে বলো নাই তো? বলেছি। কি বলছো? শেষ তো করতে দিবি। বলেছি হলুদের জন্য পার্লার থেকে সাজার শখ হয়েছে তোর, তোকে সাজায় আনছি। এখন তো তাহলে পার্লারে যেতে হবে, তার আগে অর্নামেন্ট কিনতে হবে। সব অ্যারেঞ্জমেন্ট করেই তোমাকে নিতে গেছি, বুঝছো মেরি পেয়ারি বেহেনা। তুমি পছন্দ করে কিনছো সব। ভাব নিয়ে। হায়রে ঈশ্বর, আমার সাত মাটি হলো। কেন? কেন? তোমার যা পছন্দ ভাইয়া হইছে, নাটক কম করো। পছন্দ ভালো না বলেই না 2 বান্ধবী মার্কেটে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধি করো। সেটা তো এমনি সেফটির জন্য নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হইছে। নাম এসে গেছি। উফসি ভিতরে আছে। যেতে গিয়ে ফিরে এসে জড়িয়ে ধরে, তোমাকে ভীষণ ভালোবাসি ভাইয়া। মাথায় হাত রেখে, জানি তো পাগলি। কাঁদাতে হবে না। যা, এখন দেরি হয়ে যাচ্ছে। ওরা এসে যাবে। চোখ মুছে, আচ্ছা। পুরুষরা কাঁদাতে জানে না, যারা বলে তারা যদি দেখতো বোনের দূরে চলে যাওয়া ভেবে একটি ভাইয়ের চোখের পানি, তাহলে ভুলে যেত নিজেদের হাজারো যুক্তি। বাসর ঘরে বসে আছে অবনীশা। অজানা অনুভূতির তোরে নাস্তানাবুদ মন। অপেক্ষায় নির্দিষ্ট সেই মানুষটির, যার বউ হতে রেজিস্ট্রি পেপারে সাইন করার প্র্যাকটিস করে করে কলম ভেঙেছে। কবুল বলতে বলতে মুখে ব্যথা করেছে।
কিন্তু নির্দিষ্ট সময়ে সাইন করতে গিয়ে কেঁপে উঠেছে সমস্ত শরীর মন। যখন কবুল বলার পালা এলো তখন শুরু হলো আরেক বিশ্বযুদ্ধ। শরীরের মাঝে ভূমিকম্প আর হৃদয়ের লম্ফঝম্প ধুয়ে মিলে নাস্তা নাবুদ অবস্থা। কেউ কি বুঝেছিল নাজুক মনের সেই অবস্থা? হয়তো বুঝেছিল, তাই তো বোনের পাশে বসে ভরসা জুগিয়েছিল ভাইটি। ভাবনার মাঝে দরজা বন্ধের শব্দে সামনে তাকিয়ে দেখিল সায়ন্ত দরজা বন্ধ করছে। হঠাৎ যেন অস্বস্তি ঘিরে ধরল। কিছু মনে পড়ায় হাজার খানিক অস্বস্তির মাঝে এগিয়ে আসা মানুষটির কাছে গিয়ে সালাম করবে তখনই বাদ সাধল মানুষটি। কি হলো, ঝুঁকছ কেন? সালাম করতে বলছিল তো করো। পা উঠতে গেলে আবার বাধা। কি হলো আবার? পায়ে হাত দিতে যাচ্ছিলে কেন? সালাম করবো তো তো করো। আমি কি না করছি? কিন্তু পায়ে হাত দিবে না। দাদিরা বলল পায়ে হা, মুখে সালাম দাও তাতেই হবে। জানো না পায়ে পড়ে সালাম করতে নেই? হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বিছানায় বসো, আমার বউটাকে একটু দেখি। সায়ন্তর মুখে বউ ডাক শুনে ভীষণ রকম ভালো লাগায় ছেয়ে গেল মন। কিছু সময় নিশ্চুপভাবে দেখিয়ে গেল তার সদ্য হওয়া বউকে। মন বলছে বউকে বুকে জড়িয়ে নিতে, মস্তিষ্ক বলছে গল্প করতে। মন মস্তিষ্কের দোলাচলে নিশ্চুপতায় শ্রেয় বলে দেখিয়ে যেতে লাগলো নববধূর লজ্জা লুকায়া। তা হয়তো নববধূর সহ্য হলো না, সে কিছু যেন বলে উঠল। নড়ে উঠল তার রাঙানো ঠোঁট। আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে কি করবে? মানে এগুলো চেঞ্জ করবো না। কষ্ট করে তোমাকে চেঞ্জ করতে হবে না, সময় হলে এমনি চেঞ্জ হয়ে যাবে। ও ভুলেই গেছিলাম, এটা তোমার। ছোট একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে। কি আছে এতে? দেখো, এটা তো ওই চেনটা কিছুদিন আগে মায়ের স্বর্ণের চেনটার একটু প্রবলেম হওয়ায় সেটা দোকানে দেওয়া ছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় মা বলেছিল চেনটা নিয়ে আসতে। সেদিন সায়ন্তর সাথে ঘুরতে যাওয়া হয়েছিল। ফেরার সময় সায়ন্ত বাড়ি পৌঁছে দিতে চাওয়ায় তাকে নিয়েই স্বর্ণকারের দোকানে যাওয়া হয়। সেখানে গিয়েই চোখ আটকে যায় একটা ছোট লোকের সহজ চিকন চেনের দিকে। চিকন চেন হলে যে খরচ এতে কম করা হয়নি সেটা এর গায়ের কাজ দেখিয়ে বোঝা যাচ্ছে। চেনটা ভীষণ পছন্দ হওয়ায় ছবিও তুলে নেওয়া হয়েছিল, সময় মতো বাবার থেকে চাওয়া যাবে সেই ভেবে। সেই চেনও আজ আমার হাতে। তাও কিভাবে পেলাম? সদ্য স্বামী হওয়া মানুষটার থেকে বাসরাতে গিফট হিসেবে। ভীষণ খুশি লাগছে। এই কি তবে তার নতুন সুখের জীবনের শুরু হলো? হয়েছে। হুমম। আ কি হবে? বলছি চেনটা দেখা হয়েছে না, আর একটু সময় দেখি। এত দেখার কি আছে? আপনার কাছে এটা শুধু চেনও হতে পারে, আমার কাছে একটা মিষ্টি অনুভূতি জড়ানো আছে এতে, যা আপনি বুঝতে পারবেন না। হুমম। মনে হচ্ছে ভীষণ গুরুগম্ভীর ব্যাপার। এটা নিয়ে পরে রিসার্চ করতে হবে। এখন আমার গিফট দাও। কিসের গিফট? আশ্চর্য হয়ে, এই কেমন কথা? গিফট দিলাম, রিটার্ন গিফট পাবো না? আসলে আমি তো প্রস্তুত ছিলাম না, তাই কিছু নেওয়া হয়নি। কাল দেই? একদমই না, আজ চাই। আজ? আচ্ছা তাহলে চলুন বাইরে গিয়ে নিয়ে আসি। কিনতি জিনিস তো চাইনি, উপস্থিত যা আছে তাই দাও। কিছুই নেই, অসহায় স্বরে। মানুষরা তো আছো, নিজেকেই দাও। তখন তো বলেই দিয়েছি রেডি থাকার কথা। সায়ন্তর দুষ্টুমি বুঝতে পেরে লজ্জায় পড়ে গেল। কিছু মনে পড়ায়, আপনার একটা গিফট আমার কাছে জমা আছে। কি গিফট? কে দিয়েছে? এগিয়ে দিয়ে, এই নিন আপনার বন্ধুরা দিয়েছে। প্যাক করা আছে, কেমনে দেখবো? কখন দিছে? অনেকক্ষণ আগেই। যখন ওনারা চলে গেলেন তখন আপনার দেখা পায়নি, তাই আমাকে দিয়েছে। ওরে চলে গেছে মানে? এখানে ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আর এখনই আমার ওদের সাথে দেখা হলো। কিন্তু ওনারা তো আমাকে তাই বলল। আচ্ছা বাদ দিন, কি আছে ওতে দেখি। থাক পরে দেখবো। পরে কেন? খুলুন না দেখি কি আছে। দেখার এত আগ্রহ, এমন যেন না হয় কি আছে দেখার পর লজ্জায় গলে পড়ে যাও।
ধুর, বাজে কথা। গিফট দেখে কে লজ্জা পায়? ওকে, আমার সতর্ক করার আমি করেছি। অবনীশের অন্য সিদ্ধান্ত সে দেখবেই। বোঝাতে না পেরে পরাজয়ে শ্বাস ফেলল সায়ন্ত। বিয়ের প্রথম রাতে পরাজয় শুরু, বাকিটা তো ইতিহাস হবে। কোন এক মহান ব্যক্তি মন্তব্য করেছিলেন, পুরুষের পরাজয় ঘটে দুই নারীর সামনে। এক ব্যক্তির মা, দুই বউপ্রিয় নারী। ভাবনার অবসান ঘটিয়ে বক্সের ওপেনিং খোলা শুরু করলো। গিফট বক্স খুলতেই যা বেরিয়ে এল, তা সায়ন্তর ভাবনায় থাকলেও অবনীশের কাছে ছিল ভাবনার বাইরে। তাই তো সে লজ্জায় মূর্ছা যাওয়ার জোগাড়। বলেছিলাম দেখতে হবে না, এখন লজ্জায় কেন পাচ্ছ? কপি করে গিফট দেখে কে লজ্জা পায়? এখন কি হলো? আমি আমার বন্ধুদের খুব ভালো করে চিনি। বুঝতে পেরেছিলাম এমন কিছুই আছে। এসব কি গিফট দেয়? জোরতা নিয়ে। ছেলেদের বাসর রাতে বন্ধুরা এসবই গিফট দেয়। ফাইজিলগুলো আমার কাছে গেছিল, পাত্তা না পেয়ে তোমার কাছে এসেছে। তা, দরজায় নক করার শব্দের কথা থেমে গেল। এই সময় কে নক করছে? এখন তো কারো আসার কথা নয়। কে? কোন সাড়া নেই, শুধু টুকটুক নক করার শব্দ। কে? কে এসেছে? দরজা খুলে দেখুন। অবনীশের দিকে একবার তাকিয়ে। আমি জানি দরজার সামনে তোরাই আছিস। ওপর পাশ থেকে শুকনো কাশির শব্দ শোনা গেল। আর সায়ন্ত নিশ্চিত হলো, সালারা আমার বাসর নষ্ট করার জন্য আছিস। তোদের কি আমাকে এতটাই গাধা মনে হয়? তোরা নক করবি আর আমি নাচতে নাচতে দরজা খুলবো আর তোরা ভিতরে আসবি। হারামির দল, লাথি মেরে পিছন ফাটাবো সব কটার। শান্ত, তোকে বলছি সব কটাকে নিয়ে কেটে পড় এখনই, নয়তো পেছনে বোম লাগাবো যদি বেরোই আমি। আর আয়রান তোর যে কি করবো হারামি। কোথায় কি ফাটবে বুঝতে পারবি না। 2 মিনিটের মাঝে জায়গা ফাঁকা হওয়া চাই, নয়তো কাল আর কোন পার্টি পাবি না বলে দিলাম। কিছু সেকেন্ডের মাঝে সকলের চলে যাওয়া বোঝা গেল। সায়ন্ত ও বিছানার কাছে ফিরে এলো। ওনারা কেন এসেছিল শুনলেই তো হত। ওদের কোন কথাই ছিল না। তেমন হলে ওরা ডাকতো। ওরে ডিস্টার্ব করতে এসেছিল। ফাঁক পেলেই ভেতরে এসে খাটি কাটতো আর আমার বাসরের 12টা বাজাতো। বুঝেছ? তবুও ওনাদের কথা শোনা উচিত ছিল। আফটার অল আয়রান ভাইয়ের জন্যই তো আমাদের বিয়েটা হলো। ওর জন্য বিয়ে হলো মানে না হলে কি হতো না নাকি? শোন, ওর জন্য শুধু তাড়াতাড়ি বিয়েটা হলো, নয়তো আমি সময় করে ঠিকই সব ওকে করতাম। তাড়াতাড়ি বিয়েটা হলো জন্য আফসোস হচ্ছে? প্যারাফ সরে। আফসোস কেন হবে? কথায় তো সেটাই মনে হলো। এই ঝগড়ার মুড বানিও না। ঝগড়া করে আমার বাসর করা স্পয়েল করার ট্রাই একদম করবে না। আর শোন, প্রেম করেছি বিয়ে করার জন্যই, আফসোস করার জন্য নয়। বুঝেছ? হুম। জানেন আমার না এখনো বিশ্বাসই হচ্ছে না, সব স্বপ্ন মনে হচ্ছে। এই যেন ঘুম ভেঙে গেলে সব মিলিয়ে যাবে। যদি এটা সত্যিই স্বপ্ন হয়ে থাকে তবে চাইবো এই স্বপ্ন যেন কখনোই না ভাঙে। মাঝে মাঝে ভাবতে গেলে মনে হয় সেই দিনই তো আপনার সাথে দেখা হলো। হুম। সেই দিনের আজকের মাঝে কতটা তফাৎ। সেদিন এক চিত্রাধনে মেয়েকে দেখেছিলাম আর আজ দেখছি আমার বউকে। আমি মোটেও চিত্রাধনে নই। তা তো অবশ্যই। তুমি তো আমার বউ, আমার প্রেমিকা বউ। একটা জিনিস ভেবেছেন কখনো, সেদিন যদি আমি ওখানে বসে না কাঁদতাম আর আপনার নজরে না পড়তাম, আমাদের দেখাও হতো না, পরিচয়ও হতো না। আর পরিচয় না হলে তো প্রেমও হতো না, তাই না? হুম। তবে বিয়ে হতো কারণ আমার পাঁজরের হাড় দিয়েই তোমাকে বানানো হয়েছে। হুম। আমি যে কোন ছেলেকে পছন্দ করেছি, তার সাথে কয়েক মাস প্রেম করেছি এবং তার সাথে বিয়ে হয়ে গেল। আমার এখনো বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? বিশ্বাস না হওয়ার অন্যতম কারণ আমাদের প্রেম। মানে? কেন? কারণ আজও আমাদের প্রেমের শুরুটা আমি জানি না। কিভাবে আমার অনুভূতি শুরু হয়েছিল তা জানি না। আমাদের প্রেম মানে মনের টান, একে অপরের প্রতি ভালো লাগা শুরু কিভাবে হয়েছিল জানি না। সত্যি আমাদের প্রেম হলো, প্রেমের পর বিয়ে হয়ে গেল। কিন্তু জানা হলো না প্রেম কেমনে হয়, প্রেমের শুরু কোথায়। নতুন উদ্যোগে যাক, প্রেমের অধ্যায়ের শুরুটা অজানা হলেও শেষটা তো জানা হলো।
এখন বিবাহিত জীবন শুরু করব। তবে বিবাহিত জীবনের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে চাই। তুমি কি প্রস্তুত? নববধূর লজ্জায় রাঙা মুখে নীরবতার ছায়া। কিছু কিছু নীরবতার মানে বের করতে হয় না, নীরবতা নিজেই রূপ প্রকাশ করে। তাই তো সায়ন্তর বুঝতে সময় নষ্ট করতে হয়নি। নববধূর এই নীরবতা সম্মতি প্রকাশের প্রতীক। তাদের জীবনের একটি নতুন পথ চলার শুরু হলো। কিছু সুখ কুড়ানোর আশায় তারা এগিয়ে চলল জীবনের রং বেরং রাস্তায়। সমাপ্ত।